হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিয়াংরেন গ্র্যান্ডপার জন্য কিছু রিসোর্স নিয়ে এসেছিল। ওই রিসোর্স গুলো দেখার পর গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াংরেন, আপনি আমার বাড়িতে এতগুলো বক্স নিয়ে এসেছেন কেন? তারপর জিয়াংরেন বলতেছিল, আচ্ছা আমি সবকিছু আপনাকে বলতেছি, আগে এই বক্স গুলো ঘরে ঢুকাতে আমাকে সাহায্য করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, যাতে আপনাকে কেউ না দেখে এই বক্স গুলো ভেতরে আনতে। আপনার প্রতিবেশীও যাতে এগুলো দেখে না। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা দুইজনে মিলে সবগুলো বক্স ভেতরে নিয়ে এসেছে। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, আপনার শক্তি তো অসাধারণ। আপনি এতগুলো বক্স এত তাড়াতাড়ি ভেতরে নিয়ে এসেছেন, আপনার এজের কোনো লোকের মধ্যে আমি এত শক্তি দেখিনি। জিয়াং বলতেছিল, আপনার রুমটা একদম ঠিক আছে, এরকম সময় উপরের রুমে থাকা একদম সঠিক, আর আপনার জানালাগুলো অনেক শক্ত লাগতেছে। গ্র্যান্ডপা, আপনি আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাকে একটা অনেক জরুরি কথা বলবো, যেটা শোনার পর আপনি হয়তোবা আমাকে বিশ্বাসও করতে পারবেন না, কিন্তু আপনাকে এইসব রিসোর্স একদম সঠিকভাবে ইউজ করতে হবে। আমার মতে এইসব রিসোর্স আপনার কমসে কম 6 মাসের কাজে আসবে। কালকে থেকে এই দুনিয়ার মধ্যে অনেক বড় একটা প্রবলেম আসতে চলেছে, এমন একটা প্রবলেম যেটা কেউ সমাধান করতে পারবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াং একটা ফটো দেখার পর অবাক হয়ে গেছিল। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, আপনি বলতে বলতে চুপ হয়ে গেলেন কেন? আর তাছাড়াও তো আমরা 1 মাসের মধ্যে আপনার বাড়িতে চলে আসতেছি, তো আপনি আমাদের এখানে 6 মাসের রিসোর্স কেন নিয়ে এসেছেন? জিয়াং ভাবতেছিল, এই গ্র্যান্ডপার সাথে এ কি করতেছে? এ তো শ্যানশ্যাং। আমি তো কখনোই ভাবতে পারিনি যে আমি শ্যানশ্যাং এর ফটো দেখতে পারবো। ওই ফটোটা হাতে নেওয়ার পর জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার গ্র্যান্ড ডটারের নাম কি ম্যাং শ্যাংশ্যাং? গ্র্যান্ডপা বলতেছিল, হ্যাঁ, আমার গ্র্যান্ড ডটারের নাম ম্যাং শ্যাংশ্যাং। কিন্তু আপনি কিভাবে জানলেন? আর যতদূর আমার মনে আছে আমি শ্যাংশ্যাং এর নাম একবারও বলিনি, আর না তো আগে বলেছিলাম। তারপর জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনার গ্র্যান্ড ডটার এখন কোথায় আছে? গ্র্যান্ডপা বলতেছিল, ও এখনো হোম টাউনে আছে। আপনার ঘরটা পাওয়ার পর আমি ওকে এখানে নিয়ে আসবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত 1 মাস কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা একদম অসম্ভব, কারণ আমার কাছে থাকার মতো জায়গা নাই, আর এখানে আশেপাশে কোনো স্কুল নাই। শ্যাংশ্যাংকে এখানে নিয়ে আসার কারণে ওর পড়ালেখার সমস্যা হবে। জিয়াং মনে মনে বলতেছিল, আমার ক্লিয়ারলি মনে আছে যে শ্যাংশ্যাং সবসময় কান্না করতো, কারণ ওর গ্র্যান্ডপার যত সমস্যা হয়েছে ওর জন্যই হয়েছে। শ্যাংশ্যাংকে বাঁচানোর জন্য গ্র্যান্ডপার নিজের লাইফকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছিল। শ্যাংশ্যাংয়ের পুরো হাই স্কুলটা জম্বিদের আন্ডারে চলে গেছিল, কিন্তু কোনো না কোনো ভাবে গ্র্যান্ডপার নিজের লাইফকে স্যাক্রিফাইস করে শ্যাংশ্যাংকে ওইখান থেকে পালাতে সাহায্য করেছে। আর তারপর শ্যাংশ্যাং আমার এখানে চলে আসে, আর তারপর আমরা একটা টিম বানাই, আর আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। কিন্তু আমার ভুলের কারণেই শুধুমাত্র শ্যাংশ্যাং নয়, আমার অন্য বন্ধুগুলোও মারা গেছে। শ্যাংশ্যাং, আমি তোমাকে প্রমিস করতেছি, আগের লাইফে আমি যে ভুলগুলো করেছি এই লাইফে তার একটাও করবো না। এই লাইফে আমি আমার কাছের লোকেদের আর মরতে দিব না। তারপর জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনি আমার একটা কথা ভালো করে শুনুন, আপনি আপনার ঘরে একদমই শিফট করবেন না, এইখানে অনেক বড় একটা সমস্যা আছে। তারপর গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, আপনি কি আপনার মাইন্ড চেঞ্জ করতেছেন নাকি? আপনি শেষ মুহূর্তে এসে এই কাজটা একদমই করতে পারবেন না। প্লিজ, এটা আমার গ্র্যান্ডডটারের লাইফের প্রশ্ন, প্লিজ আপনি এমনটা করবেন না। ও যদি সিটিতে এসে পড়াশোনা না করে তাহলে ওর অনেক সমস্যা হবে। জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনি আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাকে একটা ক্লিয়ার কথা বলতেছি, এই ওয়ার্ল্ডের মধ্যে পড়ালেখা আর টাকার মূল্য একদমই থাকবে না। খুব তাড়াতাড়ি এই ওয়ার্ল্ডের মধ্যে এমন বড় একটা সমস্যা আসবে যেটা কোনো সমাধান থাকবে না। আমার বাড়ি হোক অথবা আপনার গ্র্যান্ডডটারের স্কুল হোক, এই সমস্যার মধ্যে কিছুই বাঁচবে না। তো আপনি এখন একটা কাজ করুন, আমাকে তাড়াতাড়ি শ্যাংশ্যাংয়ের স্কুলে নিয়ে চলুন। আমাদের তাড়াতাড়ি শ্যাংশ্যাংকে ওইখান থেকে নিয়ে আসতে হবে, আর আমার কাছে অনেক ভালো একটা জায়গা আছে, আমরা তাড়াতাড়ি ওই জায়গায় চলে যাব। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, আপনি কি বলতেছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না। এই ওয়ার্ল্ড ধ্বংস হতে চলেছে, পড়ালেখা অথবা টাকা কিছুই কাজে আসবে না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এটা কি ধরনের কথা? আর একদিনের মধ্যে কি বা এমনটা হবে? জিয়াং ভাবতেছিল, আমার মনে হয় গ্র্যান্ডপাকে এত সহজে বুঝাইতে পারবো না, আর আমার কাছে এত টাইমও নাই যে আমি গ্র্যান্ডপাকে এক্সপ্লেন করতে পারবো। জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি খিদা অনুভব করতেছেন? গ্র্যান্ডপা বলতেছিল, হ্যাঁ, আমাকে তো খিদা লাগতেছে। তারপর জিয়াং বলতেছিল, আপনি একটু ভাবুন তো, এমন একটা সময় চলে আসবে যেখানে খাবারই থাকবে না আর সবাইকে খিদা লাগবে, তখন কি হবে? আর যা কিছুই হয়ে যাক না কেন, কেউ কোনো ফসল ফলাইতে পারবে না, তাহলে এই ওয়ার্ল্ডের কি হবে? আপনি কি ভাবতে পারতেছেন? তারপর গ্র্যান্ডপা বলতেছিল, তুমি একদম ঠিক বলেছো, এই ওয়ার্ল্ডের মধ্যে যদি খাবারই না থাকে তাহলে যা কিছুই থাকুক না কেন কোনো লাভ নেই, না তো ঘরবাড়ি, না তো পড়ালেখা, আর না তো টাকা, কিছুই কাজে আসবে না। মানুষের সর্বপ্রথম খাবার প্রয়োজন, কারণ মানুষকে সার্ভাইভ করার জন্য এটা একদম জরুরি। তখনই আমরা দেখতে পাই জিয়াং ওর রিং এর ভেতরে ওই সব জিনিস ঢুকিয়ে নেয়। এটা দেখার পর গ্র্যান্ডপা অবাক হয়ে গেছিল আর বলতেছিল, এখনো তো এই ঘরের মধ্যে সবকিছুই ছিল, কিন্তু ওগুলো কোথায় গেল? মিস্টার জিয়াং, আপনি কি একজন জাদুকর নাকি? আপনি এখানে কি ধরনের ম্যাজিক করেছেন? জিয়াং বলতেছিল, এটা কোনো ম্যাজিক নয়, আমার কাছে সুপার পাওয়ার আছে, আমার কাছে এবিলিটি আছে যে আমি ফিউচার দেখতে পারি, আর আমি চাই যে ভবিষ্যতে যা হতে চলেছে তাতে যাতে আমি সার্ভাইভ করতে পারি, আর শ্যাংশ্যাংও যাতে বাঁচতে পারে। আর আজকের পর থেকে আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনারা নিশ্চয়ই জীবিত থাকতে পারবেন, আর না হলে খুব তাড়াতাড়ি এই ওয়ার্ল্ডের এমন অবস্থা হবে যে সবাই মারা যাবে, আপনি, শ্যাংশ্যাং অথবা বাকি সবাই। আর আমি আমার ব্যবস্থা করে ফেলেছি, আমি নিশ্চয়ই সার্ভাইভ করতে পারবো। তো আপনি এখন আমাকে তাড়াতাড়ি বলুন শ্যাংশ্যাং এর স্কুল কোথায়, কারণ আমাদের কাছে শুধু আজকের দিনটাই আছে, আজকের পর থেকে ওই ডিজাস্টার শুরু হয়ে যাবে, আর তারপর থেকে কোনো খাবারও থাকবে না, আর স্কুলে গিয়ে অথবা পড়ালেখা করে কোনো লাভও হবে না। তারপর আমরা দেখতে পাই জিয়াং আর গ্র্যান্ডপা শ্যাংশ্যাং এর স্কুলের দিকে যাচ্ছিল, আর সন্ধ্যা হতে হতে ওরা শ্যাংশ্যাং এর স্কুলে পৌঁছে গেছে। ওইখানে পৌঁছানোর পর জিয়াং বলতেছিল, গ্র্যান্ডপা, আপনি আমাকে একটা কথা বলুন, শ্যাংশ্যাং কোন ক্লাসের মধ্যে আছে? গ্র্যান্ডপা বলতেছিল, হ্যাঁ, আমি জানি ও কোন ক্লাসে আছে, আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর আমাদের স্কুলের ভেতরে সিন দেখানো হয়, ওইখানে একটা মেয়ে অন্য একটা মেয়েকে মারতেছিল, আর ওই মেয়েটা বলতেছিল, শালি তোর সাহস কত বড়, ওই শালা জ্যান জিয়াওসাং তোকে পছন্দ করে, আর এটা আমার একদম পছন্দ না, আর তোর সাহস
কত বড়, তুই জ্যান জিয়াওসাং এর সামনে আসিস। আর তুই যদি ওর সামনে আসতে থাকিস তাহলে তো ও আমার দিকে দেখবে না। আমরা দেখতে পাই যে মেয়েটাকে থাপ্পড় মেরেছিল ওটা আর কেউ নয়, শ্যানশ্যাং ছিল। শ্যানশ্যাং বলতেছিল, আমি তোমাকে বলেছি না জ্যান জিয়াওসাং এর সাথে আমার কোনো লেনাদেনা নাই, ও আমাকে পছন্দ করে কি করে না এর সাথে আমার কোনো লেনাদেনা নাই, আর ও কি করে না করে সবকিছু ওর ব্যাপার, তো তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো। তখনই আমরা দেখতে পাই আরেকটা মেয়ে ওকে কিক করে বলতেছিল, তোর বসের সামনে কথা বলার সাহস কিভাবে হয়? বস যখন তোকে দূরে থাকতে বলেছে তুই দূরে থাকবি, আর যা কিছুই হয়ে যাক না কেন তুই জ্যান জিয়াওসাং এর সামনে একদম আসবি না, না হলে তুই প্রতিদিন এভাবে মার খাবি আর একদিন নিশ্চয়ই মরে যাবি। তখনই আমরা দেখতে পাই প্রথম মেয়েটা রেগে গিয়ে বলতেছিল, তোর বলার মানেটা কি? তোর কথা মতো জ্যান জিয়াওসাং তোর পেছনে লেগে আছে আর তুই ওকে একদম পাত্তা দিচ্ছিস না। তোর কি মনে হয় আমরা তোর এই ফালতু কথা বিশ্বাস করবো? তুই নিশ্চয়ই জ্যান জিয়াওসাং কে ফাঁসানোর অনেক ট্রাই করেছিস, আর না হলে ওর কাছে আমাদের মতো অপশন থাকতে ও তোর কাছে কেন যাবে? তখনই কেউ বলতেছিল, এক মিনিট দাঁড়াও, তোমরা ওখানে কি করতেছো? এই আওয়াজটা শোনার পর ওই দুইটা মেয়ে পেছনে ঘুরে দেখতেছিল। প্রথম মেয়েটা বলতেছিল, দেখে মনে হচ্ছে তো এটা ওই গ্রাম্পা, তো এর কি মনে হয় এই কি ওর গ্র্যান্ডডটারকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে? শ্যাং গ্রাম্পাকে দেখার পর ও বলতেছিল, গ্রাম্পা আপনি এখানে কি করতেছেন? আর তাছাড়াও তো স্কুলের ট্রান্সফার 1 মাস পরে হওয়ার কথা ছিল। গ্রাম্পা বলতেছিল, তোমাদের সাহস কিভাবে হয় শ্যাং এর সাথে এরকম করার? আর তখনই একটা ছেলে কথার মাঝে সাইকেল চালিয়ে বলতেছিল, ওই বুড়া এটা আমাদের ইয়াং লোকেদের ব্যাপার, তুই মাঝে কথা বলতেছিস কেন? বেশি কথা বললে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে, আর ভুলেও যদি তোর একটা আড্ডি ভেঙে যায় তাহলে তোর বুড়া বয়সে অনেক সমস্যা হবে। আর তখনই আমরা দেখতে পাই গ্র্যান্ডপা ওই ছেলেটার উপর অ্যাটাক করে দিয়েছে। গ্র্যান্ডপা বলতেছিল, তোমাদের মাঝে কি একটু শরম নাই? তোমরা তোমাদের ক্লাসমেটকে বুলি করতেছো। শ্যাং তোমাদের কি ক্ষতি করেছে? তোমাদের এটা করা একদমই ঠিক হচ্ছে না। আর তখনই আমরা দেখি একটা অন্য ছেলে গ্র্যান্ডপার উপর অ্যাটাক করতে ধরছিল। ওই ছেলেটা বলতেছিল, এই বুড়া তোর বয়স বাড়ার সাথে সাথে মাথাও খারাপ হয়ে গেছে নাকি? মনে হচ্ছে তোর একটা হাড্ডি ভাঙার অনেক শখ, তো আমরা এখানে কিছুই করতে পারবো না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ছেলেটার অ্যাটাক কেউ থামিয়ে দিয়েছে। জিয়াং রেন বলতেছিল, তোমরা তো এখনো অনেক ইয়াং, আর তোমরা এখন থেকে মাস্তান হওয়ার ট্রাই করতেছো। তোমাদের কি মনে হয় তোমরা এরকম করলে তোমার ভবিষ্যৎটা কেমন হবে? তোমরা শুধুমাত্র শ্যাংকে বুলি করো নাই, তোমরা তো গ্রাম্পার উপরে অ্যাটাক করেছো। তোমাদের কাছে যদি এতই পাওয়ার থাকে তাহলে আমার উপর অ্যাটাক করো। আচ্ছা অ্যাটাক করার কথা বাদ দিলাম, আমার হাত থেকে তোমার হাতটা ছাড়িয়ে দেখাও, আর তারপর আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে কতটা পাওয়ার আছে। বাকি দুইটা ছেলে বলতেছিল, এই ছেলেটা আবার কোত্থেকে এলো? আমি তো এটা একদমই জানতাম না যে শ্যানের কাছে একটা ভাইও আছে যে ওকে বাঁচাতে ওর স্কুল পর্যন্ত চলে আসবে। আর তখনই আমরা দেখতে পাই জিয়াং রেন ওই ব্যাড হাতে ছেলেটাকে অনেক জোরে একটা কিক করে, আর সেই জন্য ওই ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে। আর অন্য দুইটা ছেলে বলতেছিল, একে দেখে মনে হচ্ছে এ ট্রেন্ড ফাইটার, আমাদের যদি একে হারাতে হয় তাহলে আমাদের একসাথে ফাইট করতে হবে, না হলে আমরা একে কোনোভাবেই হারাতে পারবো না। তারপর আমরা দেখতে পাই ওরা দুইজনে মিলে জিয়াং রেনকে ঘিরে ফেলেছে। পেছন থেকে একটা ছেলে ওকে অ্যাটাক করার জন্য আসে, কিন্তু জিয়াং রেন ওই অ্যাটাকটাকে ডজ করে ফেলে। জিয়াং রেন মনে মনে ভাবতেছিল, ফিজিক্যাল অ্যাবিলিটি ইনক্রিজ হওয়ার পর আমার রিফ্লেকশন অনেক ফাস্ট হয়ে গেছে, আর এখন আমি এদের অ্যাটাক অনেক স্লো দেখতেছি। জিয়াং রেন ওই ছেলেটাকে তুলে আছাড় মারে, আর সেই কারণে ওই ছেলেটা ওইখানেই অজ্ঞান হয়ে গেছে। আর তখনই আমরা দেখতে পাই ওই হলুদ চুলওয়ালা ছেলেটা জিয়াং রেনের উপর নাইফ দিয়ে অ্যাটাক করতে ধরছিল, কিন্তু জিয়াং রেন ওর হাতটা ধরে ফেলে আর ওকে অনেক জোরে একটা কিক করে, আর শুধু কিছুক্ষণের মধ্যে জিয়াং রেন ওইখানে থাকা সবাইকে মেরে নক করে দিয়েছে। তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওই দুইটা মেয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে একটা মেয়ে বলতেছিল, তুমি আমাদের দিকে এগিয়ে আসছো কেন? আমরা কিন্তু অনেক ভয়ঙ্কর লোক, আমাদের সাথে পাঙ্গা নেওয়া তোমার একদমই উচিত হবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াং রেন ওই মেয়েটাকে অনেক জোরে একটা থাপ্পড় মেরেছে। আর অন্য মেয়েটা চুল টেনে বলতেছিল, তোমার তো অন্যদের চুল টানতে মজা লাগে তাই না? তো এখন বলো তোমার চুল টানার পর তোমাকে কেমন লাগতেছে? তোমাদের সাহস কিভাবে শ্যাংকে বুলি করার? ওই মেয়েটা বলতেছিল, প্লিজ আমাদেরকে যেতে দাও। কিন্তু তখনই জিয়াং রেন ওর কাছ থেকে নাইফ বের করে ওই মেয়েটার গলায় লাগিয়ে দিয়েছে। এটা দেখার পর ওই মেয়েটা ভয় পেয়ে গেছিল, আরো বলতেছিল, প্লিজ 1 মিনিট দাঁড়াও, তুমি এখানে কি করতে চাচ্ছ? প্লিজ তুমি আমাকে মারবে না, আমি এখানে এমনও কিছু করিনি যে যার কারণে তুমি আমাকে মারবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াং রেন নাইফ চালিয়ে দিয়েছে। এটা দেখার পর ওই প্রথম মেয়েটা আর শ্যাং দুইজনে ভয় পেয়ে গেছিল। আর তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওই মেয়েটাকে মারেনি, জিয়াং রেন শুধুমাত্র ওই মেয়েটার চুল কেটে দিয়েছিল। ওই মেয়েটা বলতেছিল, এ আমার চুল কেটে দিয়েছে, শালা তোর সাহস কিভাবে হয় এই কাজটা করার? আমি তোকে একদমই ছাড়বো না, আমি যদি জীবনে কোনোদিন সুযোগ পাই তাহলে আমি তোকে মেরে ফেলবো। তারপর জিয়াং রেন বলতেছিল, আমি তোমার ফায়দা করে দিয়েছি, তোমার এই লম্বা চুলের কারণে তোমার অনেক সমস্যা হবে। ওই মেয়েটা বলতেছিল, তোমার এই কথাটা বলার মানে কি? জিয়াং রেন বলতেছিল, তোমাকে একদম টেনশন করা লাগবে না, তুমি কিছুদিনের মধ্যে বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বলেছি তোমাকে। আর এটাও হতে পারে যে আমি তোমার চুল কেটে দিয়েছি এই জন্য তোমার লাইফটা বেঁচে যাবে। শ্যাং আর গ্রাম্পা চলো আমরা এখান থেকে যাচ্ছি। অবাক হয়ে শ্যাং জিজ্ঞেস করতেছিল, আমরা তো যাচ্ছি, তবে আমরা কোথায় যাচ্ছি? তারপর আমরা দেখতে পাই ওরা কারের মধ্যে এসে গেছে। আর ওইখানে শ্যাং বলতেছিল, গ্রাম্পা আপনি কি বলতেছেন, আমি আর স্কুলে যাব না? গ্রাম্পা বলতেছিল, শ্যাং আমার কথা মন দিয়ে শোনো, খুব তাড়াতাড়ি এই ওয়ার্ল্ডের মধ্যে একটা ডিজাস্টার আসতে চলেছে, আর আমাদের কাছে কোনো খাবারই বেঁচে থাকবে না। সার্ভাইভ করার জন্য যদি কিছু না থাকে আমরা স্কুল যাই কি করব? আর এই জন্যই আমি তাড়াহুড়ো করে তোমার এখানে এসেছি যাতে তোমাকে নিয়ে যেতে পারি, না হলে তোমার জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। এই কথা শোনার পর শ্যাং অবাক হয়ে গেছিল, আর ও বলতেছিল, কি একটা ডিজাস্টার আসতে চলেছে? গ্র্যান্ডপা আমি আপনাকে কতদিন বলেছি যে প্র্যাঙ্ক কলের উপর বিশ্বাস করবেন না, এই সব কথাই মিথ্যা কথা, আপনি এই কথাগুলোতে বিশ্বাস করেন কেন? আজ পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, তো কালকে কি বা এমন হবে? যেই আপনাকে এই কথাটা বলুক না কেন ও নিশ্চয়ই আপনাকে মিথ্যা কথা বলেছে। আমি কতবার আপনাকে বলবো যে ফলস কলে একদম বিশ্বাস করবেন না, আর আপনি ওদের ফোনই বা উঠান কেন? আমাকে বলুন আপনাকে এবার কে স্ক্যাম করেছে? গ্র্যান্ডপা বলতেছিল, আমাকে কেউ স্ক্যাম করেনি, আমি রিয়েলিটি বলতেছি তোমাকে। শ্যাং বলতেছিল, আপনি যেবারই বলেন না কেন আপনি এই কথাটাই বলেন যে এইবার রিয়েলি ডিজাস্টার আসতে চলেছে, কিন্তু প্রতিবার আপনার সাথে স্ক্যাম হয়ে যায়। গ্র্যান্ডপা আপনি
এই চালাক দুনিয়ার মধ্যে এখনো বোকা থেকে গেলেন। আর জিয়াংরেন মনে মনে ভাবতেছিল, শ্যানশ্যাং আমি এই লাইফে তোমার কিছুই হতে দিব না, না তো আগের লাইফের মতো তোমার কোনো রিগ্রেট থাকবে আর না তো আমার। জিয়াংরেন বলতেছিল, শ্যানশ্যাং আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এইবার তোমার গ্র্যান্ডপা একদমই স্ক্যাম হয়নি, আর তোমার গ্র্যান্ডপাকে ডিজাস্টারের ব্যাপারে আমি বলেছি, আর সত্যি কথা বলতে এই ব্যাপারের মধ্যে কোনো মিথ্যা নেই। অবাক হয়ে শ্যানশ্যাং জিজ্ঞেস করতেছিল, 1 মিনিট দাঁড়াও, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম, তুমি কে? জিয়াংরেন বলতেছিল, আমার নাম হলো জিয়াংরেন, আর তুমি আমাকে শর্টকাটে র্যান বলতে পারো, আর আমি বিশেষ করে তোমাকে হেল্প করার জন্য এখানে এসেছিলাম। তারপর শ্যানশ্যাং বলতেছিল, জিয়াংরেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক বড় একটা হেল্প করেছেন। সত্যি ওই সান ভাইয়ের গ্যাং আমাকে অনেক বিরক্ত করতেছিল, আমার জন্য ওই স্কুলে থাকা একদম অসম্ভব হয়ে গেছিল। র্যান বলতেছিল, আচ্ছা এই ব্যাপারে তোমাকে টেনশন করা লাগবে না, আর তাছাড়া ওরা খুব তাড়াতাড়ি মরতে চলেছে, ওদের লাইফের মধ্যে আর কয়েকটা দিনে বাকি আছে। অবাক হয়ে শ্যানশ্যাং বলতেছিল, 1 মিনিট দাঁড়ান, আপনি কি সত্যি কথা বলতেছেন? ওরা মরতে চলেছে? তার মানে তো এই ওয়ার্ল্ডের মধ্যে সত্যিই ডিজাস্টার আসতে চলেছে। জিয়াংরেন বলতেছিল, আমি এখানে ডিজাস্টারের নাম এই জন্যই বলেছি যাতে আমি গ্র্যান্ডপাকে বুঝাইতে পারি, সত্যি কথা বলতে এমন কিছুই হবে না। শ্যানশ্যাং বলতেছিল, আমি প্রথম থেকে জানতাম এরকম একটা পিসফুল ওয়ার্ল্ডের মধ্যে এটা কিভাবে সম্ভব, এটা নিশ্চয়ই একটা মিথ্যা কথা ছিল, আর আসল কারণ অন্য কিছু। জিয়াংরেন বলতেছিল, এখানে কোনো ডিজাস্টার আসবে না, কিন্তু শুরু হবে অ্যাপোক্যালিপস, যেখানে জম্বির এরা শুরু হবে। তোমার আশেপাশে সব জায়গায় শুধু জম্বি আর জম্বিই থাকবে, হিউম্যানিটির উপর একটা আসল বিপদ। এই কথা শোনার পর শ্যানশ্যাং ভয় পেয়ে গেছিল, আর ও বলতেছিল, কি অ্যাপোক্যালিপস শুরু হচ্ছে? জিয়াংরেন বলতেছিল, সত্যি কথা বলতে জম্বির এরার শুরু আজকে থেকেই হবে, আর আমার মনে হয় এতক্ষণে জম্বি আসা শুরু হয়ে গেছে। তোমার ফোনের মধ্যে তুমি নিউজ দেখো আর তুমি জানতে পেরে যাবে, আর নিউজের মধ্যে সব জায়গায় একটা আলাদা ভাইরাসের কথা বলা হবে, আর ওই ভাইরাসের ব্যাপারে শোনার পর তুমি অলরেডি বুঝতে পেরে যাবে যে খুব তাড়াতাড়ি জম্বির এরা শুরু হতে চলেছে। শ্যানশ্যাং বলতেছিল, আপনি কি সত্যি কথা বলতেছেন? দাঁড়ান 1 মিনিট, আমি চেক করতেছি। নিউজের মধ্যে বলা হচ্ছিল একটা ফাইট চলাকালীন সময়ে জানি না কিভাবে একটা লোকের রেবিস ভাইরাস হয়ে গেছে, আর তারপর ও সবাইকে কামড় দিতে শুরু করে, কিন্তু কর্তৃপক্ষ ওকে ধরে ফেলেছে, তাই কোনো সমস্যা হবে না। শ্যানশ্যাং বলতেছিল, কি এখানে একটা রেবিস ভাইরাসের লোক আছে? আর তখনই ওরা সবাই বলতেছিল, 1 মিনিট দাও, এটা কি ধরনের ধোঁয়া? এইখানে এই ধোঁয়ার ভেতর থেকে আলাদা একটা স্মেল আসতেছে। আর তখনই নিউজের মধ্যে বলতেছিল, যারা এই ধোঁয়াটার ঘ্রাণ নিচ্ছিল তারা সবাই পাগল হয়ে যাচ্ছিল, আর একজন আরেকজনকে খাওয়া শুরু করে দিয়েছিল। আর একজন বলতেছিল, এটা আমি কি করলাম? আমি একটা মানুষকে কামড় দিয়েছি, আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, আমাকে অনেক খারাপ লাগতেছে। জিয়াংরেন বলতেছিল, তো শ্যানশ্যাং তুমি জম্বির এরার শুরু সম্পর্কে তো জ্ঞান পেয়ে গেছো, খুব তাড়াতাড়ি এই পুরো ওয়ার্ল্ড এইরকম লোকের মধ্যে ভর্তি হয়ে যাবে, সব লোকেই রেবিস ভাইরাসে আক্রান্ত হবে, আর ওরা সবাই জম্বির মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাবে। শ্যানশ্যাং বলতেছিল, এখানে দেখে তো এটাই মনে হচ্ছে যে অ্যাপোক্যালিপস শুরু হচ্ছে। জিয়াংরেন বলতেছিল, আজকে তো সবকিছু ঠিক থাকবে, কিন্তু কালকে ওই স্মোকটা পুরো ওয়ার্ল্ড কভার করে ফেলবে, আর তার মধ্যে আমাদের এই সিটিটাও আছে, আর এই জন্য আমি তাড়াতাড়ি তোমাকে নিতে এসেছি যাতে তুমি সেফ থাকো। ওই স্মোকটা প্রতিটা লিভিং ক্রিয়েচারকে এফেক্ট করবে, খুব তাড়াতাড়ি এখানে অনেকগুলো লোক জম্বি হয়ে যাবে, আর তারপর ওরা নর্মাল লোকেদের খাওয়া শুরু করবে, আর জম্বিরা যাদের কামড় দিবে ওরাও কিছুদিনের মধ্যে জম্বি হয়ে যাবে। শ্যানশ্যাং তুমি তো ইয়াং, তাহলে তুমি জানবে যে জম্বি কি জিনিস, আর ওদের জন্য হিউম্যানিটির উপর কত বড় একটা বিপদ আসবে। শ্যানশ্যাং বলতেছিল, আমি তো এগুলো দেখেছি, কিন্তু আমার চোখকে আমি বিশ্বাস করতে পারতেছি না, যেসব আমি মুভিতে দেখেছিলাম ওটা এখন সত্যি সত্যি হবে। জিয়াংরেন বলতেছিল, শুধুমাত্র 1 সপ্তাহের মধ্যে তোমাকে যে জিনিসটা অদ্ভুত লাগতেছে তোমার ওই জিনিসটার উপর বিশ্বাস হয়ে যাবে, কারণ এই ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষই জম্বি হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই ওরা ট্রাফিকের মধ্যে ফেসে গেছে। জিয়াংরেন বলতেছিল, এটা আবার কি হলো? এরকম একটা বিপজ্জনক সময়ে আমরা ট্রাফিকের মধ্যে ফেসে গেলাম, আমি যদি এখানে এমার্জেন্সি মার্ক দেখি তাহলে ওটাও ব্লক হয়ে গেছে। শ্যানশ্যাং বলতেছিল, জিয়াংরেন আমাকে একটা কথা বলো, আমরা তো এখানে ফেসে আছি, তারপর যদি আমাদের জম্বি অ্যাটাক করে দেয় তাহলে আমরা কি করবো? জিয়াংরেন বলতেছিল, তোমাকে এই ব্যাপারে টেনশন করা লাগবে না, এখন এখানে কোনো জম্বি আসবে না, কিন্তু শুধুমাত্র 1-2 দিন পর এই রোডের মধ্যে বেড়ানোটা একেবারেই অসম্ভব হয়ে যাবে, কারণ তোমরা সব জায়গাতে ভয়ঙ্কর জম্বি দেখতে পাবে। তার সাথে জিয়াংরেন ভাবতেছিল, যদিও এখনো জম্বির কন্ট্রোল হারাতে অনেক টাইম আছে, কিন্তু তবুও যদি এখানে জম্বির অ্যাটাক হয়ে যায় তাহলে আমি কি করব? আমার জন্য এখানে শ্যানশ্যাং আর গ্র্যান্ডপাকে বাঁচিয়ে ফাইট করা একেবারেই অসম্ভব হয়ে যাবে। আর হঠাৎ আমরা ওইখানে একটা গাড়ি দেখতে পাই যেটা অনেক স্পিডে এসে জিয়াংরেনের গাড়ির সাথে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। জিয়াংরেন বলতেছিল, এই শালা সাহস কিভাবে হয়, এ আমার গাড়িকে ধাক্কা দিয়ে এমার্জেন্সি লাইন দিয়ে চলে গেল, কেউ আমাকে ধাক্কা দিয়ে পালাতে পারবে না, তোমার যদি এইটাই করার ইচ্ছে আছে তাহলে আমিও এটা করব, তো আমি দেখবো তোমার লিমিট কত দূর। আর এটা বলার পরে জিয়াংরেন ওই গাড়ির পিছু নিতে শুরু করে। যখনই জিয়াংরেন এগিয়ে গেছিল তখনই আমরা দেখতে পাই ওই গাড়িটা জিয়াংরেনের গাড়িকে ব্লক করে দিয়েছিল। জিয়াংরেন বলতেছিল, এই শালার এত বড় সাহস, এ এখনো আমার রাস্তা ব্লক করতেছে। আর তখনই আমরা দেখতে পাই ওই লোকটা জিয়াংরেনকে গালি দিচ্ছিল। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, দেখে মনে হচ্ছে এই লোকটা অনেক বড় লোক, আমার মনে হয় এই লোকটাকে সাইড দিয়ে দেওয়া উচিত, না হলে আমরা সমস্যায় পড়তে পারি, এই ছেলেটা এর টাকার পাওয়ারকে ইউজ করে আমাদের উপর অ্যাটাকও করাতে পারবে। জিয়াংরেন বলতেছে, গ্র্যান্ডপা আপনাকে টেনশন করা লাগবে না, এ যদি বেশি সমস্যার সৃষ্টি করে তাহলে একে উপরে পাঠাইতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমার কাছে তো এতটুকু পাওয়ার আছে যে আমি একে ইজিলি উপরে পাঠাইতে পারবো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ট্রাফিক ক্লিয়ার হয়ে গেছে। জিয়াংরেন বলতেছিল, তো ফাইনালি আমরা ট্রাফিক থেকে বেরিয়ে আসলাম, আমাদের তো মনে হয় কমপক্ষে 1 ঘন্টা হয়ে গেছে ট্রাফিকে ফেসে থাকার। আর তখনই আমরা দেখতে পাই ওই কারটা জিয়াংরেনের পিছু নিতে শুরু করেছে। শ্যানশ্যাং বলতেছিল, জিয়াংরেন একটু সাবধানে গাড়ি চালাবে, ওই গাড়িওয়ালাটা এখনো আমাদের পিছু নিচ্ছে, যে ট্রাফিকের মধ্যে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছিল। জিয়াংরেন বলতেছিল, এই শালা এত বড় সাহস, এ এখনো আমার পিছু করতেছে, মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে এখন। তখনই আমরা দেখতে পাই ওই গাড়িটা জিয়াংরেনের গাড়ির সামনে এসে থামে যায়। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং, আপনাকে সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই ছেলেটা অনেক খারাপ একটা ছেলে, আমরা সাইড দিয়ে চলে যাই, এখানে কোনো সমস্যা করার দরকার নেই। জিয়াংরেন বলতেছিল,
করতেছিল। আমি তো আগে একে ছেড়ে দিতাম, কিন্তু এখন আমি একে একদমই ছাড়বো না। এই শালা সাহস কিভাবে হয় যে এ আমার গাড়ির সামনে এসে গাড়ি থামায়? এই ধরনের লোকেদের শিক্ষা দেওয়া অনেক জরুরি। তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওর গাড়ি দিয়ে ওই গাড়িটাকে ধাক্কা মেরে দিছে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।